তো বন্ধুরা এই মুহূর্তে যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে বেস্ট প্রফিটেবল ট্রেডিং সেটআপ বলে, তাহলে কিন্তু আপনি কয়েক হাজারেরও বেশি ভিডিও পেয়ে যাবেন এবং একাধিক ভিডিওতে প্রায় মিলিয়ন অফ মিলিয়ন ভিউজ রয়েছে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে যারা ওই দর্শক রয়েছে তারা কি সকলেই কি ওই সেটআপ ইউজ করে প্রফিটেবল হয়ে যায়? এর উত্তর হবে একদমই না। কেন না? তো এটা কিন্তু আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাবো। ধরুন আপনাকে কেউ বলে দিল যে এই রান্নাটা এইরকমভাবে করতে হয়। কিন্তু সে এটা বলল না যে কোন ইনগ্রিডিয়েন্টটা কতটা পরিমাণে দিতে হবে কিংবা কোন ইনগ্রিডিয়েন্টের পরে কোন ইনগ্রিডিয়েন্ট দিতে হবে, কার আগে কোনটা দিতে হবে, এগুলো যদি সে না বলে, তাহলে কিন্তু তার রান্নার যে টেস্ট হয়েছিল এবং আপনার রান্নার যে টেস্ট হবে সেটা কিন্তু একদমই অপোজিট হবে এবং আপনি আল্টিমেটলি ওই রান্নাটা করতে পারবেন না। ঠিক সেই রকমভাবে কিন্তু বন্ধুরা ট্রেডিং এর ক্ষেত্রে যারা ট্রেডিং সেটআপ বলে তারা কিন্তু এইটা বলে না যে কোথায় সাপোর্ট থাকলে আপনি এই ট্রেডটা নেবেন না কিংবা কোথায় রেজিস্ট্যান্স চলে আসার পর আপনি এই ট্রেডটা নেবেন না, আপনার এই ট্রেডটা কাজ নাও করতে পারে কিংবা কোন সময় ট্রেন্ড লাইন আপার ট্রেন্ড লাইন থাকলে আপনি এই ট্রেডটা নেবেন না কিংবা কোন এখানে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন ফরমেশন হয়ে যাওয়ার পর আপনি বেয়ারিশ ট্রেডটা নেবেন না। এই কথাগুলো কিন্তু তারা বলে না। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা ওই সেটআপ ইউজ করে তাদের মধ্যে অনেকেই কিন্তু ওই সেটআপ থেকে পুরোপুরিভাবে প্রফিটেবল হতে পারে না। যার ফলে তাদের মাথার মধ্যে এটা চলে আসে যে সেটআপটা বলেছে সে কিন্তু এই সেটআপটা ইউজ করছে না। সে আলাদা সেটআপ ইউজ করছে কিন্তু আমাদেরকে ভুল সেটআপ দিয়েছে। কিন্তু এটা একদমই না। যে সেটআপটা বানিয়েছে সে কিন্তু খুবই ভালো করে জানে যে কোন সময় আমি এই সেটআপটাকে ইউজ করব আর কোন সময় আমি এই সেটআপটাকে ইউজ করব না। তো সে কিন্তু ওই সেটআপটা ব্যবহার করে প্রফিটেবল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি সেই একই সেটআপ ইউজ করার পরেও প্রফিটেবল হতে পারছেন না। এই কারণটা হলো এটাই যে আপনি ওই সেটআপের ব্যাপারে ট্রেডিং সেটআপের ব্যাপারে আপনি বেসিকটা জানেন না। আপনার ভিতটাই ক্লিয়ার হয়নি। তো যদি আপনার ভিতটাই ক্লিয়ার না হয় তাহলে আপনি ফাউন্ডেশন ক্লিয়ার না হলে আপনি বিল্ডিংটা কিভাবে বানাবেন? তো এই আমাদের যে কোর্স আল্টিমেট বিগিনার ট্রেডিং কোর্স, এই কোর্সের উদ্দেশ্যটা এটাই যে আমি আপনাদেরকে ট্রেডিং সেটআপ দেবো না, এটা ঠিকই। কিন্তু আমি আপনাকে কিন্তু যে ফাউন্ডেশন কিংবা যে ভিতটা বানিয়ে দেবো সেটা কিন্তু আপনার পরবর্তী কয়েক বছর কিন্তু বন্ধুরা কাজে লাগবে এবং আপনার বেসিকটা কিন্তু খুবই বেশি স্ট্রং হয়ে যাবে। যার ফলে আপনাদের যে অ্যাডভান্স জিনিসগুলো বোঝা ওগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো অবশ্যই আমরা আজকের এই ভিডিওতে যে ডিসকাস করেছি যে ট্রেডিং সেটআপের ক্ষেত্রে কোন ইনগ্রিডিয়েন্ট বা কোন জিনিস, কোন দিক সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে একটা প্রফিটেবল ট্রেডিং সেটআপ বানানোর জন্য। নিজে থেকে কিন্তু আপনি এই সেটআপটা বানাতে পারবেন। আপনাকে কিন্তু আর অন্য কোনো ইউটিউবারের ভিডিও দেখতে হবে না। তো এই ভিডিওটা দেখে কিন্তু আপনার বেসিকটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে আমরা ট্রেডিং সাইকোলজির ব্যাপারে কিন্তু অনেক বেশি একটা ডিটেইলসে কিন্তু ডিসকাস করার চেষ্টা করেছি। অন্ততপক্ষে আমি আপনাদেরকে কিন্তু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি ট্রেডিং সাইকোলজির ব্যাপারে এবং পরবর্তী সময়ে আমরা আল্টিমেট একখানা কিন্তু ট্রেডিং সাইকোলজির ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ট্রেডিং সেটআপের উপর ডিসকাস করব যে ট্রেডিং সেটআপ কিভাবে আপনিও নিজে বানাতে পারবেন এবং কোন কম্পোনেন্টের সাহায্যে ট্রেডিং সেটআপ বানাতে হয় সেই ব্যাপারে কিন্তু আমরা এই মুহূর্তে ডিসকাস করতে চলেছি। তো বন্ধুরা একটা প্রফিটেবল ট্রেডিং সেটআপ বানাতে গেলে আপনাকে রিস্ক ম্যানেজমেন্টও কিন্তু জানতে হবে এবং এর সাথে আপনাকে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসও জানতে হবে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস 80% কিন্তু আপনার কাজে লাগবে এবং রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু আপনার 20% কাজে লাগবে। তো এই 80-20% মিলেই কিন্তু বন্ধুরা একটা প্রফিটেবল ট্রেডিং সেটআপ তৈরি হয়। এবং যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা বলি তো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আপনাকে মার্কেট ট্রেন্ড আপনাকে বুঝতে হবে এবং এর সাথে কিন্তু বন্ধুরা আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সও কিন্তু বুঝতে হবে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে বানাতে হয় এবং এর সাথে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নও কিন্তু আপনাকে শিখতে হবে। আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নও জানতে হবে এবং কিভাবে ট্রেন্ড লাইন বানাতে হবে। আপনাকে মার্কেটের ট্রেন্ড যে শুধুমাত্র আইডেন্টিফাই করলেই যে আপনি প্রফিটেবল ট্রেডিং সেটা বানিয়ে নিতে পারবেন সেটা একদমই না। আপনাকে ট্রেন্ড লাইন কিভাবে বানাতে হয় এটাও শিখতে হবে এবং এর সাথে ব্রেকআউট এবং ব্রেকডাউন কাকে বলে সেটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে। আমরা এই টোটাল 5টা পয়েন্টের ব্যাপারে কিন্তু সংক্ষিপ্ত আকারে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব এবং এর সাথে যদি আমরা রিস্ক ম্যানেজমেন্টের কথা বলি তো রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু মানি ম্যানেজমেন্ট শিখতে হবে যে কিভাবে আপনি আপনার টাকাটা
টাকাটাকে ম্যানেজ করবেন এবং এর সাথে সাথে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কি হবে সেটা কিন্তু আপনাদেরকে খুবই ভালো করে বুঝতে হবে। তো বন্ধুরা সবার আগে আমরা দেখব যে মার্কেটের ট্রেন্ড কাকে বলা হয়, তারপরে কিন্তু বন্ধুরা আমরা আরো বিস্তারিত জানবো। তো মার্কেটের ট্রেন্ড হয় এক আপ ট্রেন্ড হয়, কিংবা এখানে ডাউন ট্রেন্ড হয়, কিংবা এখানটায় কিন্তু বন্ধুরা সাইড ওয়েজ ট্রেন্ডও কিন্তু হয়ে থাকে। তো আপ ট্রেন্ড কাকে বলা হয়, ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়েজ ট্রেন্ড কাকে বলা হয় সেটা আমরা এই মুহূর্তে দেখব। তো বন্ধুরা দেখুন, মার্কেটে যখন ওপরের দিকে যায়, মার্কেট তো এরকম ভাবে সোজা ওপরের দিকে যায় না, মার্কেট ঠিক এরকম ভাবে জিগজ্যাগ পজিশনে কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে যায়। তো যখন মার্কেট ওপরের দিকে যাচ্ছে সিম্পল ভাষাতে তখন তাকে বলা হবে আপ ট্রেন্ড, তখন কিন্তু তাকে বলা হবে। এবং যখন মার্কেট নিচের দিকে যাচ্ছে, ধরুন মার্কেট এই মুহূর্তে ওপরের দিকে রয়েছে এই মুহূর্তে, এবং ধীরে ধীরে মার্কেট আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু ইন্টারডে পজিশনে মার্কেট ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে, তখন কিন্তু বন্ধুরা এই ট্রেন্ডটাকে আমরা বলে থাকবো ডাউন ট্রেন্ড। এটাকে কিন্তু আমরা ডাউন ট্রেন্ড বলে থাকি। এবং এর সাথে সাথে যখন মার্কেট একই জায়গায় থাকে তখন কিন্তু আমরা সেটাকে সাইডওয়েজ পজিশন বলে থাকি। তো সাইডওয়েজ ট্রেন্ড কিরকম হয়, তো দেখুন বন্ধুরা, যখন মার্কেট এরকম ভাবে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, আবার এখানটায় মার্কেট এরকম ভাবে নিচের দিকে আসছে এবং ধীরে ধীরে আবারও উপরের দিকে এরকম ভাবে যাচ্ছে এবং আবারও মার্কেট ধীরে ধীরে নিচের দিকে আসছে। তো মার্কেট কিন্তু আলটিমেটলি কোথাও যাচ্ছে না, মার্কেট একই জায়গায় কিন্তু পজিশনে পড়ে রয়েছে। তখন কিন্তু বন্ধুরা এই যে রেঞ্জ বলা হয়, এই রেঞ্জটাকে কিন্তু তখন আমরা সাইডওয়েজ ট্রেন্ড বলবো। এবং এই সাইডওয়েজ ট্রেন্ডে কিন্তু বন্ধুরা মার্কেটে ট্রেড করাটা খুবই মুশকিল, এবং সেটআপ যখন আপনি বানাবেন তখন কিন্তু আপনি এই সাইডওয়েজ ট্রেন্ডের ক্ষেত্রে হয়তোবা আপনার বারবার স্টপ লস কিংবা আপনাকে লস নিতে হতে পারে। তো সাইডওয়েজ ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অপশন সেলার যারা থাকে তারা কিন্তু অনেক বেশি প্রফিট কামায়, কিন্তু যারা অপশন বায়ার হয় কিংবা যারা ব্রেকআউটে ট্রেড করে তাদের কিন্তু লস হয়ে থাকে। তো ট্রেন্ড তিন রকমের হয়, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড এবং একটা সাইডওয়েজ ট্রেন্ড, সেটা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। অন্যদিকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাকে বলা হয় আমরা এই মুহূর্তে সেকেন্ড নাম্বারে দেখব। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তো দেখুন সাপোর্টের মানেটা কি, ধরুন কাউকে আপনি সাপোর্ট করছেন মানে কি তাকে নিচে পড়া থেকে আটকাচ্ছেন, আর রেজিস্ট্যান্স হলো তার ঠিক উল্টো, যেখানে রেজিস্ট্যান্স মানে হলো আপনি তাকে আটকাচ্ছেন। যেমন বাবা মা তার ছেলে মেয়েকে এই মানে অপরাধ করা থেকে আটকায় যে তুই এটা করবি না, তুই এটা করবি না, তুই বিড়ি সিগারেট খাবি না, মদ খাবি না, এই যে ব্যাপারগুলোতে আটকানো, তাকে রেজিস্ট করা হচ্ছে। তার মানে কিন্তু বন্ধুরা তাকে রেজিস্ট্যান্স দেওয়া হচ্ছে। তো সাপোর্ট মানে কি, আমি আপনাদেরকে যদি স্টক মার্কেটের ভাষায় বোঝাই, তো দেখুন বন্ধুরা, মার্কেট যখন এরকম ভাবে উপরের দিকে যাচ্ছে এবং যখন মার্কেট নিচের দিকে এরকম ভাবে নামছে, তারপরে যখন মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যায় তখন কিন্তু বন্ধুরা এই যে পয়েন্টটা চলে আসে, এই পয়েন্টটাকে কিন্তু তখন আমরা সাপোর্ট বলে থাকবো। এবং এই সাপোর্টের কারণে কিন্তু বন্ধুরা মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যাবে এবং যখন আবার নিচের দিকে ফল করবে তখন কিন্তু আবার এই জায়গা থেকে ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টাটা করবে। তো এই পয়েন্টটাকে কিন্তু তখন বলা হবে সাপোর্ট। এবং রেজিস্ট্যান্স আমরা কাকে বলবো, ধরুন আপনি এই জায়গাটার ক্ষেত্রে ধরুন হচ্ছে মার্কেট ধীরে 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 উপরের দিকে যাচ্ছে এবং মার্কেট একটা পয়েন্টে আসার পর মার্কেট আর উপরের দিকে যেতে না পেরে ধীরে ধীরে নিচের দিকে নামছে এবং তারপর যখন আবারও মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করছে, ঠিক সিমিলার পয়েন্টে সিমিলার জায়গা থেকেই মার্কেট আবারও রেজিস্ট্যান্স নিচ্ছে এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট নিচের দিকে নামছে। তো এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে কিন্তু আমরা বলবো, এই দাগটাকেই আমরা মেনলি বলবো রেজিস্ট্যান্স। মার্কেট এই জায়গাটাই কিন্তু রেজিস্ট্যান্স দিচ্ছে এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আপনাদের জানাটা অনেক বেশি দরকারি। এবং যখন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ব্যাপারে আরও বেশি বিস্তারিত আলোচনা করব তখন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে কিভাবে মার্কেট এই পয়েন্ট থেকে সাপোর্ট নিচ্ছে, কেনই বা এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, সেই ব্যাপারগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে সেই সময় আলোচনা করব। এই মুহূর্তে আপনারা শুধুমাত্র সংক্ষিপ্তভাবে বুঝে রাখুন যে সাপোর্ট কাকে বলা হয়, রেজিস্ট্যান্স কাকে বলা হয়। অন্যদিকে বন্ধুরা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন, তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলস্টিক কাকে বলা হয় এবং চার্ট প্যাটার্নই বা কিভাবে তৈরি করা হয়, কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এইটাই 50% রোল প্লে করে। মার্কেটের ট্রেন্ড, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন কিংবা ব্রেকআউট, এগুলো শুধুমাত্র কিন্তু বন্ধুরা 30% প্লে করে, কিন্তু চার্ট প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিক বোঝা আপনার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি দরকারি।
তো বন্ধুরা একটা যে ক্যান্ডেল তৈরি হয়, দেখুন এই জায়গাটা ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখুন, দেখুন ক্যান্ডেল তো এরকম ভাবে তৈরি হয়, হয় গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, না হলে একটা রেড ক্যান্ডেল এরকম ভাবে তৈরি হবে, তাই না? তো ধরুন যে কোনো একটা ক্যান্ডেল রয়েছে, গ্রিন ক্যান্ডেল হোক কিংবা রেড ক্যান্ডেল হোক, প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু এই পয়েন্টগুলো আপনাকে নজর রাখতে হবে। তো মার্কেটে যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয় তখন কিন্তু বন্ধুরা এই যে ওপরে যে পজিশনটা থাকে, ধরুন এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল, তো রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদেরকে মনে রাখতে হবে যে উপরের যে পজিশনটা সেটা কিন্তু তখন ওপেন হয়ে যাবে, ঠিক আছে? উপরের পজিশনটাকে আমরা বলবো ওপেন, মার্কেট এই জায়গাটায় ওপেন হচ্ছে এবং তারপরে তারপরে যখন মার্কেট উপরের দিকে যাবে তখন কিন্তু আমরা এই যে একখানা দাগ দেখতে পাচ্ছেন, এই দাগটাকে কিন্তু তখন আমরা বলে থাকবো এই উইক বলে থাকি, ঠিক আছে? এটাকে আমরা উইক বলে থাকি। আর যেই পয়েন্টটা হাই, যেই পয়েন্টটা একদম উঁচুতে থাকে তো সেটাকে আমরা বলে থাকি হাই। এবং তারপরে মেন যে ক্যান্ডেলের বডিটা ফরমেশন হয়, এই যে আপনি একটা বড় মতো বক্স দেখতে পাচ্ছেন, রেক্টাঙ্গুলার বক্স, এটাকে কিন্তু ক্যান্ডেলের বডি বলা হয়, ক্যান্ডেলের দেহ যাকে বলে। আর নিচে দিয়ে কিন্তু বন্ধুরা যখন রেড ক্যান্ডেল হবে তখন নিচের দিকে আমরা এই পয়েন্টটাকে বলে থাকবো ক্লোজিং প্রাইস, এটাকে কিন্তু ওপেনিং বলবো না, এটাকে কিন্তু আমরা বলবো ক্লোজিং প্রাইস। আর হচ্ছে নিচের দিকে এই পয়েন্টটাকে, নিচের এই পয়েন্টটাকে তখন কিন্তু আমরা বলে থাকবো লো। এবং এই যে ক্যান্ডেলের এই যে এই লম্বা দাগ মতো অংশ, এটাকে কিন্তু আমরা সেই একই উইক কথাটা বলে থাকি। তো কোন ক্যান্ডেলে কোনটা কোনটা অংশ হয়, ক্যান্ডেলের মোট 4টে অংশ হয় এবং সেই 4টে অংশের মধ্যে থেকে একটা হয় ক্যান্ডেলের ওপেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্যান্ডেলের ওপেন হয়, একটা ক্যান্ডেলের হাই হয়, একটা লো হয়, একটা ক্লোজিং হয়, ঠিক আছে? আর যদি আমি আপনাদেরকে একখানা সবুজ ক্যান্ডেল বানাই, তো দেখুন আপনারা নজর রাখুন এই জায়গাটার ক্ষেত্রে, ধরুন হচ্ছে এটা একটা গ্রিন ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের উপরে একটা এরকম উইক রয়েছে, নিচে একটা এরকম উইক রয়েছে, আর এটা হচ্ছে ক্যান্ডেলের একটা বডি। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেটা আমি আপনাদেরকে বলেছিলাম এই জায়গাটার ক্ষেত্রে, তো দেখুন এখানটাই ক্যান্ডেলের যখন একটা রেড ক্যান্ডেল তৈরি হয় তখন কিন্তু ওপরেরটাকে আমরা ওপেনিং বলি, ঠিক আছে? আর নিচেরটাকে আমরা ক্লোজিং বলি। সবকিছুই এক থাকবে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে, বাদবাকি সব জিনিস এক থাকবে, কিন্তু এখানটায় ওপেনিংটা কিন্তু নিচের দিকে দেবে। কেন ওপেনিংটা নিচের দিকে? যখন আমরা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত জানবো তখন কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে নিচের দিকে আমরা কেন ওপেন বলছি এবং উপরের দিকে কেন আমরা ক্লোজিং বলছি গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। তো এটা হচ্ছে ওপেন, আর উপরের দিকে এই পয়েন্টটাকে আমরা বলবো ক্যান্ডেলের ক্লোজিং। আর এটা যেরকম হাই থাকবে সেটা হাই থাকবে, আর এটা যেরকম লো থাকবে তো এটা লো থাকবে। তো আপনারা বুঝতে পারলেন। আর এগুলোকে সেম উইকই বলা হয় সব ক্যান্ডেলের ক্ষেত্রে এবং এটাকে কিন্তু বডি বলা হয়। তো আপনারা বুঝতে পারলেন যে ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, এবং এর সাথে সাথে ক্যান্ডেলের কোন অংশটাকে কি বলা হয় সেটা আপনারা বুঝতে পারলেন। এবারে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের ব্যাপারে যদি আমরা বলি, তো একটা সিম্পল চার্ট প্যাটার্ন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানটাই আপনারা কি দেখতে পাচ্ছেন এই জায়গাটার ক্ষেত্রে যে একটা ক্যান্ডেলের ফরমেশন হয়েছে। এই ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেল, ঠিক আছে? এটা হচ্ছে রেড ক্যান্ডেল রয়েছে এবং মাঝখানে একটা ক্যান্ডেল রয়েছে, সেটা খুবই ছোট, যার বডিটা খুবই ছোট এই ক্যান্ডেল, এবং তারপরে একটা বড় সড়ো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এই যে কমপ্লিট চার্ট প্যাটার্ন, এই প্যাটার্নকে কিন্তু আমরা বলে থাকবো মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে কয়েকটা প্যাটার্ন এমন রয়েছে, আপনাদেরকে কিন্তু অনেকগুলো প্যাটার্ন শিখতে হবে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের মধ্যে, যে প্যাটার্নগুলো কিন্তু এক একটা নিজস্ব নাম থাকবে। তো এই যে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু আমরা বলে থাকি মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন, যেখানে 3টে ক্যান্ডেল মিলে একটা প্যাটার্নের ফরমেশন হয় এবং এই প্যাটার্নটা কি ডিনোট করে এবং এই প্যাটার্নের মাধ্যমে আপনি কিভাবে ট্রেড নিতে পারেন, এগুলো কিন্তু আমরা পরবর্তী সময় যখন কোর্সে সম্পূর্ণভাবে একখানা মাস্টার ক্লাস বানাবো আমরা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের বিষয়ে, সেই সময় কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো এটা হয়ে গেল ক্যান্ডেলস্টিকের চার্ট প্যাটার্নের ব্যাপারে সম্পূর্ণ একটুখানি এখানে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলে দিলাম। অন্যদিকে ট্রেন্ড লাইন, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে 4th পয়েন্টে চলে আসে ট্রেন্ড লাইন। তো ট্রেন্ড লাইন কি? আপনারা ট্রেন্ড বুঝতে পেরেছিলেন যে আপ ট্রেন্ড কাকে বলা হয়, ডাউন ট্রেন্ড কাকে বলা হয়, তো এবং সাইডওয়েজ ট্রেন্ড কাকে বলা হয়। তো ট্রেন্ড লাইনটা কি? তো ট্রেন্ড লাইনটা হলো খুবই সিম্পল। দেখুন এখানটায় আমি আপনাদেরকে একটুখানি ড্র করে দেখাবো এই জায়গাটায়। তো ধরুন মার্কেট উপরের দিকে যাচ্ছে, এরকম ভাবে উপরের দিকে যাচ্ছে ধীরে ধীরে,
এবং এরকমভাবে যখন উপরের দিকে যাচ্ছে তখন মার্কেট কি করছে, হায়ার হাই বানাচ্ছে। কি কোনটা হায়ার হাই কোনটা লোয়ার লো সেটাগুলো আমি আপনাদেরকে বলবো। তো দেখুন আপনারা এখানটায় এইটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, ঠিক আছে। আর এই যে পয়েন্টটা এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হায়ার লো। হায়ার লো কেন, কারণ এই লো থেকে এটা ওপরে রয়েছে, তো এটাকে আমরা বলবো হায়ার লো। আর এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হায়ার হাই। কারণ কেন হাই, কারণ হচ্ছে এই হাইটার থেকে এই হাইটা একটুখানি বেশি উঁচুতে রয়েছে, সেই কারণে আমরা এটাকে বলবো হায়ার হাই। ঠিক সেই মতো এটা হয়ে যাবে আবারও হায়ার লো, এবং এটা হয়ে যাবে হায়ার হাই, এবং এটা হয়ে যাবে হায়ার লো। এরকম ভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলবে। এটাতে কিন্তু ট্রেন লাইন আমরা বললাম না, মার্কেট উপরের দিকে যাচ্ছে, কন্টিনিউয়াসলি হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন হয়ে যাচ্ছে, এটা আপনারা বুঝতে পারলেন। তো ট্রেন লাইন বলা হয় বন্ধুরা যখন আমরা একটা লাইন দিয়ে ট্রেন্ডকে ডিনোট করি, তো এইটা হচ্ছে একটা ট্রেন লাইন আপনারা বলতে পারেন, ঠিক আছে। এটা যদি একটু নিচের দিকে হতো তাহলে একটু ভালো হতো। তো এটা হচ্ছে একটা ট্রেন লাইন, ঠিক আছে। মার্কেট বারবার এই একটা লাইনকে কিন্তু টেস্ট করছে বারবার, দেখুন আপনারা এই লাইনকে বারবার মার্কেট কিন্তু টেস্ট করার চেষ্টা করছে। তো এই যে একটা লাইনের ফরমেশন হয়ে গেল, এটাকেই আমরা বলে থাকি ট্রেন্ড লাইন, এটাকে আমরা ট্রেন্ড লাইন বলে থাকি। তো এক্ষেত্রে কিন্তু বন্ধুরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও একটুখানি উল্টো হবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, দেখুন আমরা নিচের দিক থেকে কিন্তু এটা এরকমভাবে কিন্তু লাইন বানালাম। যখন আমরা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে থাকি তখন কিন্তু বন্ধুরা মার্কেট এরকমভাবে নিচের দিকে নেমে থাকে। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি হায়ার হায়ার ফরমেশন হবে, কিন্তু এটা কিন্তু একদমই না। তো এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, আর এটা হচ্ছে লোয়ার হাই। কারণ লোয়ার হাই মানে এই হাইয়ের থেকে এটা কিন্তু নিচের দিকে গিয়েছে, তার মানে এটা লোয়ার হাই। এবারে এটা কি হবে, এটা হচ্ছে হবে লোয়ার লো। কেন লোয়ার লো, কারণ এই লোটার থেকে এটা কিন্তু নিচের দিকে রয়েছে, তার মানে এটা লোয়ার লো বলা হবে। আর এটা কি হবে, আবারও লোয়ার হাই হয়ে যাবে, এটা হবে হচ্ছে লোয়ার লো, এটা হবে লোয়ার হাই। এরকমভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবং যখন আমরা এখানে ডাউন ট্রেন্ডের ফরমেশন করি তখন কিন্তু বন্ধুরা আমরা এরকমভাবে এই একটা লাইন দিয়ে কিন্তু ডিনোট করি, তখন কিন্তু এটাকে আমরা বলবো, এটাকে কি বলবো আমরা, এটা হচ্ছে ট্রেন লাইনই হবে এক প্রকার, এবং এটা হচ্ছে ডাউন ট্রেন লাইন, ঠিক আছে। আপ ট্রেন লাইন এটা, আর এটা হচ্ছে ডাউন ট্রেন লাইন। তো আপনারা বুঝতে পারলেন যে ট্রেন লাইনের কিভাবে ফরমেশন হয়, কোনটাকে আমরা হাই বলি, কোনটাকে আমরা হায়ার লো বলি। তো যখন মার্কেট উপরের দিকে যায় তখন কিন্তু বারবার মার্কেট কি করে, হায়ার হাই বানাতে থাকে। আর যখন মার্কেট নিচের দিকে যায় তখন কিন্তু বন্ধুরা মার্কেট কি করে, মার্কেট ধীরে ধীরে লোয়ার লো বানাতে থাকে। তো ট্রেন লাইনের ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু বলে দিয়েছি, এবং ধীরে ধীরে যখন আমরা আরও বেশি শিখবো যে কিভাবে একটা পারফেক্ট ট্রেন লাইন বানাতে হয় তখন কিন্তু আপনারা আরও বেশি ইনফরমেশান জানতে পারবেন। এবারে চলে আসি 5 নম্বর, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্রেকআউট কিংবা ব্রেকডাউন। তো দেখুন ব্রেকআউট কিংবা ব্রেকডাউন কাকে বলা হবে, তো ব্রেকআউট এবং ব্রেকডাউনের জন্য আমাকে একটুখানি ড্র করতে হবে। তো দেখুন মার্কেট এই মুহূর্তে কিন্তু বন্ধুরা নিচের দিকে নামছে, এবং ধরুন মার্কেট এরকমভাবে একখানা সাইডওয়েজ ট্রেন্ডের মতন ছিল, ঠিক আছে। এখানে কিন্তু গ্রিন কিংবা রেড এরকমভাবে ডিনোট করবে না, এটাকে আমরা জাস্ট ক্যান্ডেলস্টিককে আমরা আঁকছি, ঠিক আছে। মার্কেট এরকমভাবে যাচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে এটা কি ট্রেন্ড, এটাকে আমরা বলবো সাইডওয়েজ ট্রেন্ড, তাই তো। তো এই সাইডওয়েজ ট্রেন্ডের ক্ষেত্রে দেখুন ব্রেক ডাউন কাকে বলা হবে, যখন কোনো জিনিসের ব্রেকডাউনের মানেটা আপনারা বুঝে নিন, যে যখন কোনো জিনিস ব্রেক ডাউন হয়ে যায়, কোনো জিনিস যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু আমরা ইংলিশে কি বলি, যে এটার ব্রেকডাউন হয়ে গিয়েছে, তাই না। অনেক সময় ট্রান্সফরমারে ব্রেকডাউন হয়ে যায়, কিংবা বড় বড় যে সমস্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয় সেখানেও কিন্তু ব্রেকডাউন দেখা যায়, তাই না। কিংবা পাওয়ার জেনারেটরের ব্রেকডাউন দেখা যায়। তো এই ব্রেকডাউন মানে কি, জিনিসটা খারাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যখন নেগেটিভ কিছু জিনিস আসবে তার মানে কি মার্কেট নিচের দিকে যাচ্ছে বলে আমরা ব্রেক ডাউনের কথাটা বলছি। তো সেক্ষেত্রে এখানে দেখুন বন্ধুরা মার্কেট আবার একটুখানি উপরের দিকে যাবে, আর তারপর যখন মার্কেট এই যে একখানা সাপোর্টের মতো বানিয়েছিল, যেটা আমি আপনাদেরকে বলছিলাম সাপোর্ট কাকে বলা হবে, রেজিস্ট্যান্স কাকে বলা হবে, এই যখন মার্কেট সাইডওয়েজ ট্রেন্ডে থাকে তখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুটোই কিন্তু বোঝা যায়।
এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো সাপোর্ট, এবং উপরের দিকে যেটাকে বলবো সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো মার্কেট যখন এই সাপোর্টটাকে এই পয়েন্টে আসার পর ব্রেক করছে, তখন কিন্তু বন্ধুরা আমরা এই পয়েন্টটাকে বলবো ব্রেকডাউন পয়েন্ট। আপনারা বুঝতে পারলেন কোনটাকে আমরা ব্রেকডাউন পয়েন্ট বলবো। এবং মার্কেট কি করে? মার্কেট কিন্তু বন্ধুরা ব্রেকডাউন করার পরই নিচের দিকে নামতে আরম্ভ করে দেয় না। মার্কেট আবারও অল্প অল্প করে উপরের দিকে যায়, এবং এই যে সাপোর্টটা ছিল, এই সাপোর্টে কিন্তু বন্ধুরা আবারও মার্কেট চলে আসে, এবং চলে আসার পর মার্কেট এখান থেকে কিন্তু আবার রেজিস্ট্যান্স নেয়। তো দেখুন বন্ধুরা, আগে যেটা ছিল সাপোর্ট, সেটা কিন্তু বন্ধুরা পরবর্তী সময়ে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? পরবর্তী সময়ে কিন্তু রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু বন্ধুরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের একটা ভাইটাল পয়েন্ট। যখন কোনো মার্কেটে একটা সাপোর্টের ব্রেকডাউন হয় এবং পরবর্তী সময় যখন এটা আবারও রিটেস্ট করতে চেষ্টা করে, তখন কিন্তু সেই সাপোর্টটা পরবর্তী সময়ে রেজিস্ট্যান্সে রূপান্তরিত হয়। তো এই মুহূর্তে মার্কেট এই সাপোর্ট থেকে পরবর্তী সময় যখন রিটেস্ট করলো, এটাকে রিটেস্ট আপনারা বলতে পারেন, কিংবা এটাকে রেজিস্ট্যান্সও বলতে পারেন। তো এই পয়েন্টটা তখন রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাওয়ার পর মার্কেট নিচের দিকে চলে আসছে। তো এটা হচ্ছে ব্রেকডাউনের এক্সাম্পল হয়ে গেল, এবং সেই রকমভাবে আমরা ব্রেকআউটেরও কিন্তু এক্সাম্পল দেখাতে পারি। এবং ব্রেকআউটের ক্ষেত্রে কি হবে? ধরুন এই জায়গাটা নেই, আর এই জায়গাটার ক্ষেত্রে এই মুহূর্তে আর নেই, এগুলো সব মুছে দিলাম আমি। তো এখানে দেখুন বন্ধুরা, মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে এবং রেজিস্ট্যান্সকে টেস্ট করার জন্য যাচ্ছে। ঠিক আছে? তো রেজিস্ট্যান্সকে টেস্ট করার জন্য এইখানে যদি গিয়ে থাকে, তো সেখানে মার্কেট কি করবে? মার্কেট এখানটায় একটুখানি রেজিস্ট্যান্স নেবে, তারপরে মার্কেট একটুখানি নিচের দিকে নামবে, তারপরে মার্কেট এই যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটাই কিন্তু ব্রেকআউট দিয়ে দেবে। এবারে আমরা বলবো যে মার্কেটে ব্রেকআউট হয়েছে। এবং মার্কেটে যখন ব্রেকআউট হয়, তো তারপরে যখন মার্কেট আবারও যখন নিচের দিকে রিটেস্ট করার জন্য আসে, তখন কিন্তু বন্ধুরা রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে? রেজিস্ট্যান্সটা তখন সাপোর্টে কনভার্ট হয়ে যাবে, এবং মার্কেট এখান থেকে আবার সাপোর্ট নিয়ে ধীরে ধীরে কিন্তু উপরের দিকে যেতে থাকবে। তো এটা কিন্তু সাইডওয়েজ ট্রেন্ড। দেখুন বন্ধুরা, এই যে টোটাল যে ট্রেন্ডটা ছিল, এটা কিন্তু তখন ছিল সাইডওয়েজ ট্রেন্ড ছিল, এবং তারপরে এই যে টোটাল যে ট্রেন্ডে কনভার্ট হয়ে গেল পরবর্তী সময়ে, তখন কিন্তু বন্ধুরা এটা আপ ট্রেন্ডে আবারও চলে গেল। তো এরকম ভাবে কিন্তু বন্ধুরা মার্কেট স্ট্রাকচার কাজ করে, যেখানে মার্কেট এরকম আগেও কিন্তু আপ ট্রেন্ড ছিল। যদি আমি আপনাদেরকে দেখাই, তো মার্কেট এরকম ভাবে উপরে যেত, আবার নিচে যেত, তারপরে উপরে যেত, তারপরে আবার নিচে যেত। এরকম ভাবে কিন্তু বন্ধুরা মার্কেট এরকম ভাবে কাজ করতো। এবং তারপরে যখন মার্কেট এখানে আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে থাকার পর মার্কেট এখানটায় কনসলিডেশন করেছে। কেন কনসলিডেশন করছে এবং কনসলিডেশনের ফলে কি হচ্ছে মার্কেটে, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বোঝাবো। এই মুহূর্তে আপনি এইটুখানি বুঝতে পেরে গিয়েছেন যে ব্রেকআউট কাকে বলা হয় এবং ব্রেকডাউনই বা কাকে বলা হয়। তো টেকনিক্যাল অ্যানালাইসিসে কিন্তু আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝাতে সক্ষম হয়েছি যে ব্রেকআউট কাকে বলা হয়, ব্রেকডাউন কাকে বলা হয়, সাপোর্ট কাকে বলা হয়, রেজিস্ট্যান্স কাকে বলা হয়, ট্রেন্ড কাকে বলা হয়, এবং এর সাথে সাথে ক্যান্ডেলস্টিক এবং ক্যান্ডেলস্টিকের চার্ট প্যাটার্ন কিভাবে তৈরি করা হয়, সেগুলো কিন্তু সবই আমি আপনাদেরকে বলে দিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা এই পয়েন্টগুলোকে আরও একবার কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এবং এই যে টোটাল আমি এখানটায় প্রেজেন্টেশন করেছি, এটার একটা যে পিডিএফ লিঙ্ক, সেটা কিন্তু আমি আপনাদেরকে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অবশ্যই কিন্তু আপনি ওই পিডিএফ থেকে কিন্তু আরও ভালো করে প্র্যাকটিসটা করতে পারবেন। তো 80% কিন্তু আমরা শিখে ফেললাম। 80% শেখার পর আমরা এই মুহূর্তে দেখব রিস্ক ম্যানেজমেন্ট কি এবং রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করা হয়। তো বন্ধুরা, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। যদিও বা এখানে 20% ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু তবুও এটা একটা কিন্তু মেজর ভাইটাল পয়েন্ট। তো বন্ধুরা দেখুন, রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু দুটো সেকশন আমি বলেছি, একটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড, একটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তো সবার প্রথমে আমরা মানি ম্যানেজমেন্টটা দেখব। তো ধরুন আপনি মনে করুন যে আপনার কাছে টোটাল 1 লক্ষ টাকা পুঁজি রয়েছে, এবং এই 1 লক্ষ টাকা পুঁজিটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, ঠিক আছে? তো এই 1 লক্ষ টাকার মধ্যে আপনি শুধুমাত্র 60,000 টাকা আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু ঢালবেন। মানে যেই ব্রোকারের সাথে আপনি অ্যাকাউন্ট বানিয়েছেন, সেই ব্রোকারের অ্যাকাউন্টে আপনি মাত্র 60,000 টাকাই ডিপোজিট করবেন, এবং এই 60,000 টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি অপশন বাইংও করতে পারেন, যেটা আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। আপনি অপশন সেলিংও করতে পারেন। তো এই কাজগুলো, কিংবা আপনি এখানটায় সুইং ট্রেডিংও করতে পারেন, অনেক কিছু করতে পারেন। কিন্তু
যদি আমি আপনি ধরে নিই যে আপনি অপশন বাইং করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনি কিন্তু 100% ক্যাপিটাল ইউটিলাইজ করবেন না। আপনি কিন্তু কখনোই যে 60,000 টাকা টোটাল আমি নিয়ে এসেছি, আপনি 60,000 টাকা যে অপশন বাইং এ লাগিয়ে দেবেন, এটা কিন্তু আপনি একদমই করবেন না। এর বদলে আপনি কি করবেন, আপনি 60,000 টাকাকে দুটো ভাগে ভাগ করে দেবেন। ঠিক আছে? এই দুটো ভাগের মধ্যে একটা ভাগ চলে আসবে 50% এ। মানে আপনি শুধুমাত্র এই 60,000 টাকা থেকেও আপনি শুধুমাত্র কিন্তু 50% ইউজ করবেন। 50% মানে কি হয়ে যাবে এখানটায় 30,000 রুপিস হয়ে যাবে, 30,000 টাকা হয়ে যাবে। ম্যাক্স টু ম্যাক্স কিন্তু আপনি এইটুকু ইউটিলাইজ করবেন, এর বাইরে কিন্তু আপনি ইউটিলাইজ করবেন না। কারণ 30,000 টাকা যদি আপনি মার্কেটে অপশন বাইং এর জন্য লাগান, তো ধরুন যে একটা লটের প্রাইস হচ্ছে 10,000 টাকা অপশন বাইং এর ক্ষেত্রে ব্যাংক নিফটিতে। তো এক্ষেত্রে আপনার কত টাকা কত লট আপনি নিতে পারবেন, এক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র 3টে লট কিন্তু নিতে পারবেন। তো 3টে লট যদি আপনি নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনার যে টোটাল এই 30,000 টাকার উপরে আপনি কত টাকা রিস্ক নেবেন, আপনি কিন্তু টোটাল এই 30,000 টাকার উপরে মাত্র 5% রিস্ক নেবেন। মানে কিন্তু বন্ধুরা এক লট পার লট পিছু কিন্তু বন্ধুরা আপনি শুধুমাত্র 500 টাকা রিস্ক নিচ্ছেন। এরকম ভাবে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টটা করতে হয়, তাই না? তো 5% একটা ট্রেডে যদি আপনি রিস্ক নেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনার এই টোটাল ক্যাপিটাল ওয়াইপ আউট হওয়ার জন্য আপনার কিন্তু বন্ধুরা প্রায় 20টা ট্রেড একদম ব্যাক টু ব্যাক কিন্তু যদি লস হয়, তাহলে কিন্তু আপনি এই 30,000 টাকাটা লুজ করে যাবেন। কিন্তু এরকমভাবে কারোর সাথে হয় না। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনি এই 30,000 টাকা দিয়ে অনেকটা দিন ট্রেড করতে পারবেন, এবং যদি আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে কিন্তু এই 30,000 টাকা আপনি 40,000 টাকাও কিন্তু বানাতে পারেন। তো কিংবা 30,000 টাকা ধরেও রাখতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই 5%টা কি হবে, 5%টা হচ্ছে এসএল। আপনার এসএল হবে পার লটে 500 টাকা। মানে যদি আপনি 30,000 টাকা দিয়ে 3 লট কিনে থাকেন, তো তাহলে আপনার একদম এসএল আপনাকে লাগাতে হবে যে আমার টোটাল আজকের দিনকে যেন কোনো মতেই 1500 টাকার থেকে বেশি লস যেন না হয়। এরকমভাবে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টটা করতে হয়, এরকমভাবে কিন্তু মানি ম্যানেজমেন্টটা করতে হয়। তো এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টটা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। এদিকে চলে আসে রিস্ক টু রিওয়ার্ড। তো বন্ধুরা রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে যে আপনি কত টাকা রিস্ক নিচ্ছেন এবং তার বদলে আপনি কত টাকা রিওয়ার্ড চাইছেন। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে 1500 টাকা আপনি রিস্ক নিচ্ছেন। তো 1500 টাকা যদি আপনি রিস্ক নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে মিনিমাম কিন্তু বন্ধুরা আপনাকে বলতে পারেন যে 2300 টাকার উপরে কিন্তু আপনি প্রফিট করতে চাইবেন। 1:1.5 এর উপরে কিন্তু আপনি প্রফিটটা করতে চাইবেন। সবথেকে বেশি ভালো হবে যদি আপনি 1500 টাকা রিস্ক নিয়ে যদি আপনি 3000 টাকা রিওয়ার্ড এর যদি প্ল্যান করেন, সেটাই কিন্তু সবথেকে বেশি ভালো হবে, এবং তার ফলে কি হবে 1:1.5 রিস্ক রিওয়ার্ডটা চলে যাবে 1:2 তে। এটা কিন্তু মোস্ট আইডিয়াল রিস্ক টু রিওয়ার্ড রেশিও। তো আমি আপনাদেরকে বলে দিলাম যে রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কি এবং এখানটা রিস্ক ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন। অন্যদিকে চলে আসে ট্রেডিং সাইকোলজি। তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে ট্রেডিং সাইকোলজি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখুন ট্রেডিং সেটআপের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলে থাকি যে ট্রেডিং সেটআপ কত পার্সেন্ট, তো এবারে দেখুন বন্ধুরা, এবারে কিন্তু একখানা আপনার বিরাট বড় কিছু শিখতে পারবেন। সেটা হচ্ছে ট্রেডিং সেটআপ শুধুমাত্র 20% আপনার ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি কিন্তু ইম্পর্টেন্স রোল দেবে। কিন্তু মানে মেজর একটা বিরাট বড় যে রোল প্লে করে, সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি, যেটা কিন্তু 80%। ঠিক আছে? আপনার যদি ট্রেডিং সেটআপ বানাতে হয়, সেটআপ শুধুমাত্র আপনাকে কিন্তু 20% সহায়তা করবে আপনার ট্রেডিং এর জার্নিটাকে আরো বেশি ভালো করার জন্য। কিন্তু ট্রেডিং সাইকোলজি আপনাকে কিন্তু 80% কিন্তু সাহায্য করবেন। তো ট্রেডিং সাইকোলজির মধ্যে কিন্তু অনেক কিছু হয়, যেমন এখানটা ইমোশন ম্যানেজমেন্ট, ঠিক আছে, ডিসিপ্লিনকে ফলো করা, কিভাবে আপনি উইনিং মাইন্ডসেট তৈরি করবেন, এটাও কিন্তু বন্ধুরা ট্রেডিং সাইকোলজির মধ্যে পড়ে যায়। এই জায়গাটা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন। অন্যদিকে আপনি লস করার পর আপনি সেই লসটাকে কিভাবে হ্যান্ডেল করছেন, সেটাও কিন্তু বন্ধুরা ট্রেডিং সাইকোলজির মধ্যে পড়ে যায়, এবং এর সাথে সাথে ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। তো বন্ধুরা দেখুন ট্রেডিং করলে কিন্তু বন্ধুরা আপনার খুব কম বেশি এখানটায় স্ট্রেস এবং অ্যাংজাইটি চলে আসবে, এবং এই স্ট্রেস এবং অ্যাংজাইটির সাথে ডিল করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো এগুলো কিভাবে করতে হয় এবং এখানে ইমোশন ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন। ধরুন আপনি একদিন প্রফিট করলেন এবং লাগাতার 2 দিন প্রফিট করলেন, তাহলে কিন্তু অনেকেই আছে যে নিজেকে রাজা মনে করে যে আমি তো এবার মার্কেটে সবকিছু শিখে গেছি, এবারে আমার
আর কিছু মানে শেখার দরকারই নেই। এবারে যা হলো হলো, মার্কেটে আমি আরও বেশি টাকা লাগাবো এবং আমার যা আগে লস হয়েছিল আমি সব লস আমরা 2-3 দিনের মধ্যে রিকভার করে নেবো। তো এটা হচ্ছে ওভার কনফিডেন্স। কেন এই ওভার কনফিডেন্সটা হয়েছে? কারণ আপনি 2-3 দিন পর পর প্রফিট দেখতে পেয়েছেন। এমনটা করাটা কিন্তু একদমই উচিত না। যারা এমন কাজ করেছে তাদের প্রত্যেকের কিন্তু বন্ধুরা ক্যাপিটাল পরবর্তী সময়ে গিয়ে ওয়াইপ আউট হয়ে গিয়েছে। তো আপনাকে মেন্টালি পুরোপুরিভাবে প্রিপেয়ার থাকতে হবে যে আপনি এরকমভাবে ওভার কনফিডেন্ট হয়ে যাবেন না, কিংবা ব্যাক টু ব্যাক 3-4 দিন লস করার পর আপনি একদমই যে ডিমোটিভেট হয়ে গেলেন এবং মানে যাকে বলে ট্রেডিং ছাড়া প্ল্যান বানিয়ে ফেলেন, এটাও কিন্তু আপনি একদমই করবেন না। তো স্টেবল মাইন্ডসেট কিভাবে তৈরি করা যায় সেগুলো কিন্তু আমরা যখন ট্রেডিং সাইকোলজির মাস্টার ক্লাস বানাবো তখন কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই যে প্লেলিস্ট লিংক আমরা এই টোটাল কোর্সের আলটিমেট বিগিনার ট্রেডিং কোর্সের আমরা প্লেলিস্ট লিংক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অবশ্যই কিন্তু আপনারা ওই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ A to Z ডিটেলসে দেখার চেষ্টা করবেন। কারণ যদি আপনি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন আপনার জন্য কিন্তু এই কোর্সটা অনেক বেশি কাজে লাগবে এবং আপনি এই কোর্স থেকে কিন্তু আপনারা বিগিনার ট্রেডার থেকে প্রো ট্রেডার হওয়ারও কিন্তু একখানা পাথ পেয়ে যাবেন এবং যার ফলে কিন্তু আপনারা পরবর্তী সময়ে কিন্তু আপনাদের বেসিকটা পুরোপুরিভাবে ক্লিয়ার থাকবে। বেসিকে কিন্তু আপনার কোনো রকম গন্ডগোল হবেন না। এই কোর্সে শুধুমাত্র একটাই আমাদের মোটিভ যে আপনার বেসিক কিংবা ভিতটা এমনভাবে পাকাপোক্ত করে তোলা যাতে পরবর্তী সময়ে আপনার বেসিক যেন আর কোনো রকমভাবে গন্ডগোল না করে। এটা কিন্তু আমরা এই কোর্সের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো অবশ্যই আপনারা যদি সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।